এবার এনসিপির নেতাদের বিরুদ্ধে মামলা, কঠিনভাবে ফেঁসে গেছেন এনসিপির প্রধান নেতাকর্মীরা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না। এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উড়ার পরে বাংলার মানুষ প্রস্তুত আছে মাটিতে তাদেরকে নামানো। 1 বছর আগের কথা, উত্তাল গোপালগঞ্জ। চারদিকে বারুদের গন্ধ। ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গায় না, 2-3 জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলল যে আমি আর কথা বলুম না, আমার মুখ বন্ধ। জুলাই যুদ্ধ নিয়ে বা জুলাই আন্দোলন নিয়ে বাংলাদেশে দুটো ভাগ আছে, আমরা জানতাম। একটি ভাগ হলো যে পরাশক্তিকে পরাজিত করা হয়েছে তাদের একটা দল, আর যারা পরাজিত করেছে তাদের একটা দল। অনেকেই ভাবতে শুরু করেছেন বিএনপিও একদিন হারিয়ে যাবে আওয়ামী লীগের মতো করে। আমি তাদের এই ভাবনার সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত, আমার আর নতুন করে কিছু বলার নেই। দর্শক শ্রোতা, এনসিপির নেতাকর্মীদের উপর বারবার হামলা চালানো হচ্ছে। এনসিপির নেতাকর্মীরাও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন বিএনপিকে, কারণ এনসিপি বলতেছে ছাত্রদল তাদের উপর দফায় দফায় হামলা চালাচ্ছে প্রত্যেকটা জেলাতেই। হবিগঞ্জ থেকে শুরু করে সিলেট, সুনামগঞ্জ, এছাড়া আপনার গোপালগঞ্জ, সব জায়গাতেই তাদের উপর নাকি হামলা চালানো হয়েছে, গাড়ি ভরে হামলা হয়েছে। এমনকি এরই মধ্যে একজনের চোখ পর্যন্ত চলে গেছে, এনসিপির এক নেতার, এক কর্মীর। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে কঠিনভাবে চড়াও হয়েছেন এনসিপির প্রধান নেতাকর্মীরা সরকারের উপর। দর্শক, সবকিছু মিলিয়ে সরকারও তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন। এনসিপির প্রধান কয়েকজন নেতা সহ প্রায় 10 থেকে 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, আমার আর নতুন করে কিছু বলতে হবে না। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে, এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয়, এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণ অভ্যুত্থান হুমকি দেয়, এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে, দেখেন সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে, এটি তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, কিন্তু আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাপ হয়ে যায় না। সুতরাং গণ অভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেওয়া লাগবে। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উড়ার পরে বাংলার মানুষ প্রস্তুত আছে মাটিতে তাদেরকে নামানো। পিপিলিকার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। যদি মনে করেন ধৈর্যই দুর্বলতা, তাহলে কি হবে ওইটা বললে তো আবার আমার বিরুদ্ধে বলবে আমি গালাগালি করি। তা আমি আজকে থেকে চুপ কইলেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উড়ার পরে বাংলার মানুষ প্রস্তুত আছে মাটিতে তাদেরকে নামানো। পিপিলিকার পাখা গজায়,
পরিবার তরে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে এই পিপিলিকার পাখা গজাইছে গত 53 বছরে, অনেক পাখনা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে, আমাদের শহীদ উসমান হাদির কাছে অঙ্গীকার নামা আছে। যে ভাইয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের কাছে অঙ্গীকার নামা আছে। এই অঙ্গীকার নামার কাছে আমরা কোনো পদের কারণে, কোনো টাকার কারণে, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আমরা বিক্রি করব না। আমাদেরকে এই নিশ্চয়তা আজকে কানাইঘাট বাসীর সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম করে খেয়ে বললাম ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবাই সাথে থাকবেন, সবাই স্লোগান দিতে পারবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। আজকেও পিটাইছে এনসিপি কে। একজন শহীদের বাসায় গেছিল, শহীদের মার সাথে দেখা করছে, ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গায় না, 2-3 জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলল যে আমি আর কথা বলুম না, আমার মুখ বন্ধ। মানে উপর থেকে হয়তো চাপ দিছে। উপর বলতে বিরোধী দলের কেউ না, নিজের দলের। হ্যাঁ, ওনারা তো বিরোধী দলে আছে, ওই নিজের দলের থেকে কেউ বলছে, অন্য দল থেকে না। নিজের দলের কোনো মুরব্বীরা বলছে। আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। উনি এখন চুপ থাকবে। হাদির মুখ চুপ করাইতে পারি নাই আমরা, যার জন্য ওনাকে মেরে ফেলতে হয়েছে। হাদিকে মারা হয়েছিল কেন বলেন তো? এই যে দেশের বিরুদ্ধে কথা বলতো? নিশ্চয়ই না, দেশপ্রেমের কথা বলতো, আমাদের বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো। এই বিএনপিকেও ভাই তুলাধুনা করছে, ওনার সমালোচনার মধ্যে তুলাধুনা ব্যাপারটা থাকতো। আওয়ামী লীগকেও তুলাধুনা করতো। ওই কারণে ওনাকে পৃথিবী থেকে বিদায় করা হইল? মোটেও না। কারণ আরেক জায়গায়। সেটা কি জানেন? উনি ওই পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দিছে কিভাবে রাহুল গ্রাসের মতো 55 বছর আমাদেরকে গ্রাস করতেছে। হ্যাঁ ভাই, আমাদেরকে তো গিলাই ফালাইছিল। হাদি চোখ খুইলা দেখায় দিছে, মানুষকে বুঝাই দিছে, যার কারণে হাদিকে পৃথিবী থেকে সরানো হয়েছে। হাদির সেই কিলার এখনো সযত্নে ওইখানে বসবাস করতেছে। অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাকে দেওয়া হইল না, চাওয়া হইল না, কোনো কিছুই আর শুনলাম না। হাদিকে সরানো হইল কেন? পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল এবং ঢাকা 8 আসন কিন্তু কাঁপায় ফেলছিল। তারপরে তাকে সরাই দিল। তার জায়গায় কে আসলো? আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু একই চরিত্র, ভাষা হয়তো ভিন্ন। হাদি অনেক যুক্তি দিয়ে কথা বলতো, আর পাটোয়ারি সরাসরি কথা বলে। এখন পাটোয়ারির কারণেই নাকি এই এনসিপির উপরে হামলা হচ্ছে, কারণ পাটোয়ারি বড় বড় নেতাদের নিয়ে সরাসরি এমনভাবে কথা বলছে যে কথাগুলা বেয়াদবির মধ্যে পইরা যায়। বেয়াদব বেয়াদব নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মুখে কোনো ট্যাক্স নাই। সে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে, প্রধানমন্ত্রী প্রেমের কথা বলে, যে আপনি বাইরে কি প্রেম করতেছেন, ঘরে প্রেম করেন, ওই বৃষ্টির মধ্যে ছাতা ধইরা কেন প্রেম করেন? এই কথাগুলো হজম করতে পারে নাই ভক্তরা। কেন পারে নাই? কারণ ভক্তদের রাজা তো উনি, আর ভক্তরা প্রজা ভাই। হ্যাঁ ভাই, এ দেশে রাজতন্ত্র চলে তো। 2টা পরিবারের কাছে এই দেশটা পুরাই বন্দি ভাই। একটা টাইমে এই যে ভিপি নূর এটা নিয়ে প্রতিবাদ করছিল, আমার তখন খুব পছন্দ হয়েছিল তাকে। হায় হায়, এরকম নেতাই তো চাই। উনি কি বলতেছে? এই 2টা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গত 30 বছরে তো 2টো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই 2 পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। উনি কি বলতেছে? এই 2টা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। সেই নেতা আজকে সিস্টেমের মধ্যে পড়ে যায় বলতেছে রাজ পরিবার ছাড়া এই দেশ অচল। মুখে না বললো, এইটাই তো বুঝাই দিতেছে। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই। সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে। তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই।
যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাইবে ও হাদিকে যারা সরাইছে নাসিরুদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ, এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসব বলতেছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে। আর বিএনপি সেই অতীতের তরুণ নেতা এনি, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম, ওইখান থেকে উঠা আসা এনি সাহেব কি বলতেছে, এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে ধরছে, চোখ কানা কইরা দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো সালাদ। আমরা আসল বিরিয়ানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক, পাটোয়ারি কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতাছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুকা যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি লুটি নিয়ে, দা বৈঠা নিয়ে, সব কিছু নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই, শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল। তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি কইরা এই পর্যন্ত 130-135 জন চলে গেছে ও পারে। কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে। এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের সব জায়গায় ক্রাইম। এই কথাটাই তুলে ধরছে বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে। উনি বলতেছে 5 মাসে আমরা কোনো কিছু ঠিক করতে পারি নাই। আর ওনার মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম, তার কথা তো শুনছেন ভাই। আপনারা যে যত কথাই বলেন, ওনাকে আমার ভালো লাগে। উনি কি কথাটা বলছে দেখেন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? ওয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইট? ডিসপিকেবল মাদার বোর্ড, এরকম একটা গালি দিছে। এই ডিসপিকেবল এর মানে কি? উচ্চারণটা হয়তো আমার হইতাছে না। এর অর্থ হচ্ছে জানেন, ঘৃণ্য, নিকৃষ্ট, অজাত, কুজাত, ডাস্টবিন, নরকের কীট, মাদার বোর্ড। উনি নিজের মুখে বলতেছে। কাকে বলতেছে? সংসদের একজন মেম্বারকে, সংসদ মেম্বারকে। উনি আবার পানি মন্ত্রী। উনি পানি দিতে যায়া ধরা খায়া গেছে, হাতে নাতে ধরা খায়া গেছে পানি দিতে যায়া। উনাকে কিন্তু কেউ ধরে নাই, উনার পাপি উনাকে ধরছে। উনি কিন্তু দেখেন আইন মেক করবে আমাদের এই পার্লামেন্টে, মানে উনি আইন মেকার। উনি কি করতেছে? ভিডিও মেকার। হ্যাঁ ভাই, 3x ভিডিও মেকার। উনি নিজেই মেক করছে নিজের মোবাইল দিয়া। তারপরে ভাই উনি নিজেই টাকা পয়সা খরচ কইরা মাঠে নামায় দিল একদল সাংবাদিক। সাংবাদিকদের আচরণে মনে হইতেছিল কি জানেন? তারা বুঝাইতে চাইলো এটা AI দিয়া তৈরি। আবার কিছু লোক রাস্তায় নামায় দিছে ভাই, হ্যাঁ টাকা পয়সা দিয়ে রাস্তায় নামায় দিছে, মানব বন্ধন করতেছে, মিছিল করতেছে। উনারা বলতে চাইতেছে ফুলের মতো পবিত্র আদাস সাহেবের চরিত্র, আদাস সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা AI দিয়া তৈরি, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণ হয়ে গেছে এটা AI দিয়া তৈরি না। 22 সেকেন্ডের একটা ভিডিও ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাই এটা AI দিয়ে তৈরি না, এটা অরিজিনাল। এখন কি করবেন বলেন তো? এই যে জামাতে ইসলামের একজন, উনি তো ভাই কাপড় চোপড় পরাই অবস্থা ছিল, ওরাল সেক্স যেটাকে বলে, ওই যে ক্লিনটন আর মনিকা যেটা করছিল ওই কাজটাই করছে ভাই। ওই লিফটের সামনে আগে পরে, আবার আগেও যেটা দেখছেন সেটাও কিন্তু পাশে বসায় একটু চুমুটুমু দিছে, আদর যত্ন করছে। কিন্তু এটা তো ভাই পুরাটাই 3x। এখন এইটার বিচার কি হবে? ওইটার বিচার তো আমরা দেখছি। গাজী সাহেবের কিন্তু কঠিন বিচার হয়েছে ওই চুমাচাটির জন্য, ওনাকে বহিষ্কার করা হয়েছে। কতটা পরিশ্রমের পর ওই জায়গাটায় যাইতে পারে একটা মানুষ, যারা রোকন হয়েছে জামাতের তারাই জানে। ওইখান থেকে ছুঁড়া ফেলছে, এবং উনি যেন MP না থাকতে পারে জামাত ইসলাম, সেটার ব্যাপারেও কথা বলছে। ওনার MP পদও চায় না, ওনার চেহারাই দেখতে চায় না জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি। এখন আপনাদের লোক যে কামটা করছে
আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই এমপি পদ খায়া ফেলেন, অন্য কাউকে আনেন, আনতেই হবে। যেভাবে ছুঁড়া ফেলছে গাজী সাহেবকে, ঠিক ওইভাবেই এই আজাদ সাহেবকেও ছুঁড়া ফেলতে হবে। আর না হলে প্রমাণ করেন যে এটা এআই। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে বুঝুন যে না ঠিক আছে, আপনাদের সিদ্ধান্তই ঠিক, আজাদ সাহেবকে কোলে নিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই, প্রমাণ কইরা দেখান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম প্রমাণ চাইতেছে সাংবাদিকের কাছে। কি প্রমাণ জানেন? সাংবাদিকরা বলছে 94টা সিসি ক্যামেরা বসায়া সাভারে, 94টা সিসি ক্যামেরা বসায়া মাদকের ব্যবসা চলতেছে। ওইখানে পুলিশও জড়িত, ওই সিসিটিভি ফুটেজ পুলিশের কাছেও আছে, তারাও দেখে কোথায় কে কে বেচতেছে, কত টাকা বেচতেছে, এরকম একটা অভিযোগ করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ তার দিকে তাকায় রয়েছে। তারপরে কি বলে জানেন? ওকে ঠিক আছে, কি তথ্য আছে আমাদের কাছে দেন, আমি এখনই অ্যাকশন নিতেছি। আপনার কাছে কেন তথ্য থাকবে না? এই সাভারের এখান থেকে কয় মাইল দূর এই সাভার, এখানে তথ্য যদি না থাকে, সারা দেশের তথ্য আপনার কাছে নাই, আপনি প্রমাণ করতেছেন। সাংবাদিক তো বলতেছে, অভিযোগ করতেছে, তাদের কাছে তো প্রমাণও আছে, তারপরও তথ্য দিতে হবে। তথ্য দিলেই আপনি ওইখানে ঝাঁপায়া পড়বেন, তথ্য না দিলে ঝাঁপায়া পড়বেন না। আপনার ব্যক্তিগত গোয়েন্দা নাই, আপনার ব্যক্তিগত গোয়েন্দা নেন কিছু, সঙ্গে আমারে নিতে পারেন, ওই গোয়েন্দা বিভাগটা আমি পরিচালনা করুন, এটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা। আমি আপনার সব খবর আইনা দেবো, ফুটেজ সহকারে আইনা দেবো, কারো কাছ থেকে তথ্য নিতে হবে না। আমি যে তথ্যগুলো আপনি দেবো, আপনি নিজেই না আধা পাগল হয়ে যাবেন। তো এই দেশের ভিতরে কি চলতেছে বেশি দূরে যাইতে হবে না। এই যে যারা বড় লোক ধনী এলাকাগুলো আছে না, ওই ধনী এলাকাগুলোর ভিতরে যায় দেখবেন, হ্যাঁ রাত্রের বেলা কি চলে। হোল নাইট তো নাইট ক্লাব চলতেছে, খানা পিনা চলতেছে, অপকর্ম চলতেছে। থামাইতে পারবেন? থামাইতে পারবেন না। না থামাইতে পারবেন ওই বস্তি এলাকায়, না থামাইতে পারবেন ওই আপার ক্লাসের, কোনোটাই পারবেন না। কারণ মির্জা ফখরুল সাহেব তো বইলাই ফেলাইছে, দেশ যেমন ছিল তেমনই আছে, নির্বাচন কইরা কোনো লাভ হয় নাই। কিন্তু লাভ হয়েছে কার? আন্দালিক পার্থের। উনি আজকে কি বলতেছে জানেন? হ্যাঁ আমি তো দেখলাম পত্র পত্রিকায় কোনো খুন খারাপির খবর নাই। আগে যেসব লেখাপড়া পড়তাম, পত্রিকায় যেসব সন্ত্রাসের কথা পড়তাম, আজকাল তো সেগুলো দেখি না পত্রিকায়। তার মানে দেশ আগের চেয়ে ভালো আছে। তার মানে কি জানেন? জনগণের কথার কোনো দাম নাই উনার কাছে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু বলি, উনার কাছে 2 পয়সা দাম নাই। উনার কাছে মূল্য কোনটা? পত্র পত্রিকা, মিডিয়া। কারণ কি জানেন? এই পত্র পত্রিকার মালিকগুলা কারা? ধরেন এই পত্রিকাগুলার মালিক আমি। এখন আমি ধরেন 10টা ব্যবসা চালাই, এর মধ্যে 6টা ব্যবসা হইলো অবৈধ ব্যবসা। আমার পত্রিকা আছে, আমার বিরুদ্ধে কে লিখবে? আমার 5টা 6টা পত্রিকা আছে, আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার মালিকের ওই গোমর খবর আমি লিখে দেবো আপনার পত্রিকায়। কারণ প্রত্যেকটা পত্রিকার মালিকই ব্যবসার সাথে জড়িত এবং বহু রকম ব্যবসার সাথে জড়িত। আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার বিরুদ্ধে আমার পত্রিকায় লিখবে, যার জন্য কেউ কারো বিরুদ্ধে লেখে না, যার জন্য সাগর রুমির হত্যা মামলার কোনো রায় আজ পর্যন্ত হয় না। শতবার খালি ওই ফাইল খোলা হয় আর ফাইল বন্ধ করা হয়, কারণ এরাই জড়িত। হয়তোবা এই পত্রিকার মালিকরাই জড়িত, অথবা এমন কেউ জড়িত যে এই পত্রিকার মালিকের খুব ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য এগুলো সামনে আসতেছে না। পত্রিকার মালিকগুলো যেহেতু ব্যবসায়ী, ব্যবসায়ীরা কি চায় ভাই? সরকারের সাথে হাত মিলাইয়া চলতে চায়, কারণ সরকারই তো তারে বাঁচাইতে পারবে। যদি এদিক সেদিক করে, এমন ট্যাক্স বসায় দিবে, এমন আইনের ফাঁকে ফালাই দিবে, আপনার ব্যবসা চাঙ্গে উঠা যাবে। যার জন্য ওইসব ব্যবসায়ীরা তাদের পত্রিকার সাংবাদিকদের নিয়ে বসে, শুধু বলে সরকারের বাইরে যাবা না, সরকারের পক্ষে থাকা কথা বলো। আর ওই সরকারের পক্ষে কথা বলতে গিয়া দেশে যা কিছু হচ্ছে এই সত্যটা তুলে আনতে পারতেছে না, যার জন্য দেখতে পাইতেছে না। ওই পার্থের মতো, আন্দালিক পার্থের মতো মানুষরা দেখতে পাইতেছে না কাঠের চশমা চোখে। তারা নির্ভর করে ওই পত্রিকার উপর, যে পত্রিকা তাদের হাতের মুঠার মধ্যে, সরকারের হাতের মুঠার মধ্যে চলে গেছে। না হলে দেখেন না, পানি প্রতিমন্ত্রী পানি ঢালতে গিয়া ধরা খাওয়ার পরও ওইটা এআই দিয়া চালাই দিতে চায়। হ্যাঁ ভাই, এই পত্রিকায় এআই দিয়া চালাই দিতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে পারবেন না। বর্তমানে যে যত কিছু চেষ্টা করেন না কেন, এই সোশ্যাল মিডিয়াই মেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ ভাইরাল হইলে সেটা নিয়েই তো আপনারা নিউজ করেন। আপনারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। এই নতুন প্রজন্ম মানবে না তো ভাই, মানবে না। আপনারা বলেন গালি দেয়, গালি দেয়, বেয়াদব বেয়াদব। কেন? এই যে দিল্লিতে যে আন্দোলন হইলো, শিক্ষামন্ত্রীরা যে উস্তামেরা খেদায় দিল, ওই আন্দোলনের ভাষা কি ছিল, ওই স্লোগানগুলো কি ছিল, মনে না থাকলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন। সবাই মুখেই তো গালি ছিল, মোদিকে যেভাবে গালাগালি করতেছিল। দিল্লির নতুন প্রজন্মের যে ভাষাগুলো ছিল, বাংলাদেশও তাই আছে, তাই থাকবে, এই থেকে বাইর করে আনতে পারবেন না। সেবুদার শব্দ বোমায় ভাই বহু মানুষ আহত হয়েছে। আমি জানি না এই শব্দ বোমায় কারা কারা আহত হচ্ছেন, কিন্তু এই প্রজন্মের এই ভাষাটা মাইনা। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে?
দর্শক, কি মনে হচ্ছে আপনাদের? এনসিপি নেতাকর্মীরা কি ভুল করতেছে বিএনপি কে নিয়ে এমন মন্তব্য করার কারণে? আর বিএনপি কি বা ভুল করতেছে এনসিপি এর উপর এরকম চড়া হওয়ার কারণে? মানে নানান ধরনের আলোচনা আমরা শুনতে পারতাছি। তো সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা আলোচনা শুনতে পারলেন, বিভিন্ন প্রতিবেদন দেখতে পারলেন, এনসিপি নেতাদের আপনারা ভিডিও দেখতে পারলেন, সংবাদ সম্মেলন দেখতে পারলেন। সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, শেষ করছি এখানেই। দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।